আমরা ভৌতিক বাঙালি, আমরা কিছু গল্প শুনিয়ে থাকি। সামিরা, শ্রীবাস, রিজুলা তিনজন খুব কাছের বন্ধু। এই তিন যুবক যুবতীর জীবনে হঠাৎ করেই অন্ধকার নেমে আসে। অজানা এক আততায়ীর হাতে খুন হয় রিজুলা। তদন্তের ভার পড়ে ইন্সপেক্টর সব্যসাচীর হাতে। তদন্তে উঠে আসে এক গোপন ব্যক্তির উপস্থিতি। সেই কি খুনি? কে সে? তার সাথে সামিরা, শ্রীবাস, রিজুলার সম্পর্কই বা কিসের? ভৌতিক বাঙালিতে আজ শুনবেন লেখিকা সাঁচির গল্প দ্বৈত। শুরু হচ্ছে লেখিকা সাঁচির গল্প দ্বৈত। হাতটা মুখে পুরে কামড়াতে লাগলো সামিরা। এটা ওর বহু পুরনো একটা বদভ্যাস, কিছুতেই সারাতে পারে না। ওর প্রতিটা আঙুলে, নখে ওর দাঁতের চিহ্ন সযত্নে রক্ষিত। যে কোনো কারণে অস্থির হলেই হাতের আঙুলগুলো মুখে পুরে এক ধার থেকে চিবানো সামিরার আজন্মের অভ্যাস। এই মুহূর্তে সামিরা বসে রয়েছে একটা হাসপাতালের বেঞ্চিতে। একটু দূরে একজন বছর 30-এর পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছেন, আর অপারেশন সেন্টারের সামনে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে একটা ছেলে। সামিরার এই সময়টা প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। হাত পা কাঁপছে, অজান্তেই তার দু চোখ দিয়ে ফোঁটা ফোঁটা করে নেমে আসছে জল। শীতের রাতেও তার ঘরমাক্ত দুই গালে ঘাম আর চোখের জল মিলেমিশে গিয়ে পরিবেশটা কেমন স্যাঁতস্যাঁতে করে তুলেছে। সেই সন্ধে থেকে এক ফোঁটা জলও মুখে তোলেনি ছেলে মেয়ে দুটো। ছেলে মেয়ে অর্থাৎ সামিরা আর ওর বন্ধু শ্রীবাস। সামিরা, শ্রীবাস আর অপারেশন সেন্টারে শুয়ে থাকা রিজুলা, ওরা তিন বন্ধু সেই স্কুল জীবন থেকে অভেদ্য বন্ধনের মতো বড় হয়েছে। তাই তো রাতের বেলা শ্রীবাসের ফোন পেয়েই পড়ি করে ক্যাব বুক করে দৌড়ে চলে এসেছে হাসপাতালে নিজের প্রিয় বান্ধবীর জন্যে। ডক্টর, রিজুলা কেমন আছে? ও ঠিক আছে তো? এক্সট্রিমলি সরি, ওনার হাতে খুব কম সময় আছে। উনি একবার মিস্টার শ্রীবাসের সঙ্গে দেখা করতে চান। শ্রীবাস, সামিরা দুজনেই বড্ড ভেঙে পড়ল। তাদের সেই হাসি খুশি রিজুলা আজ তাদের ছেড়ে চলে যাচ্ছে। ওদের বুকের বাম পাশে একটা অসহনীয় যন্ত্রণা অনুভব করল, যেন হৃৎপিণ্ডের একটা টুকরো কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে। আর ওরা শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখছে, কিছু করতে পারছে না। অসহায়, আজ বড় বেশি অসহায় ওরা। সামিরা দুই হাতে মুখ চেপে ধরতেই ওই অফিসার এসে তার কাঁধে হাত রাখে। একটা ভরসার জায়গা পেয়ে মুহূর্তের মধ্যে ঘুরে গিয়ে অবচেতনে তার কাঁধে মুখ গুঁজে দিয়ে হু হু করে কাঁদতে আরম্ভ করে সামিরা। শ্রীবাস টলতে টলতে কোনো মতে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। জীবন যুদ্ধে ক্লান্ত পরাজিত রিজুলার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে কাঁপা কাঁপা ঠোঁটে হয়তো শেষবারের মতো কিছু বলতে চায়, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে তার গভীর কৃষ্ণকালো চোখ দুটো বড় বড় হয়ে স্থির হয়ে যায়। তার ঠোঁট ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে, হৃদগতি অস্বাভাবিক রকম বেড়ে যায়। সে চিৎকার করে কিছু একটা যেন বলতে চায়। অস্থিরতায় চাপ লেগে তার ছিন্ন বিচ্ছিন্ন পেটের কোনো রকমের জোড়াতালি দেওয়া বড় ক্ষতটা দিয়ে দর দর করে লাল তাজা রক্তের স্রোত গড়িয়ে পড়ে। কিন্তু সে কিছুই বলতে পারে না, তার দম আটকে যায়। দরজার সামনে থেকে শ্রীবাস ছুটে আসে,
দু হাতে জড়িয়ে ধরে মেয়েটাকে শান্ত করতে চায়। মেয়েটি মৃত্যু পথযাত্রী হলেও নার্স ব্যস্ত হয়ে ওঠে পরিস্থিতি দেখে, ছোটাছুটি করে ব্যবস্থা করে, কিন্তু লাভ হয় না। শ্রীবাসের শক্ত আলিঙ্গনের মধ্যে কাঁপতে কাঁপতে রিজুলা নিজের শেষ নিঃশ্বাসটা ছেড়ে দেয়। তার মুখে আতঙ্কের একটা সুস্পষ্ট ছায়া। নার্স মাথা নেড়ে বাইরে বেরিয়ে যায় ডক্টরকে খবরটা দেওয়ার জন্য। দরজার বাইরে দাঁড়ানো সামিরা এই খবরে মুখে 2 হাত চেপে কান্নায় ভেঙে পড়ে। বুঝতে পারছি পুরো বিষয়টা মেনে নেওয়া আপনাদের জন্য খুবই কষ্টের, কিন্তু আমাদের কিছু পেশাগত দায়িত্ব থাকে, তাই আপনাদের এভাবে ডাকতে হলো। সামিরা একটা রুমাল বের করে চোখ দুটো আলতো হাতে মুছল, তারপর সামনের দিকে তাকিয়ে বলল, না না অফিসার, ঠিক আছে, তবে একটাই অনুরোধ, শ্রীবাস একটু বেশি ভেঙে পড়েছে মানসিক দিক থেকে। আসলে একরকম ওর 2 হাতের মধ্যে থেকেই তো মেয়েটা এভাবে চলে। কাইন্ডলি একটু যদি ওর অবস্থাটা বুঝে ওর সাথে কথা বলেন, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। আমি বুঝতে পারছি, আপনি চিন্তা করবেন না ম্যাডাম। পুলিশ বলে আমরা হার্টলেস নই, শুধু কেসের প্রয়োজনে আজকে যেটুকু না করলেই নয়। সামিরা মাথা নিচু করে বসে রইল। ওর চোখ মুখ শুকনো, ঠোঁট শুকিয়ে ফেটে গিয়েছে। 2 গালে চোখের জল গড়িয়ে পড়ার স্পষ্ট দীর্ঘ ছাপ। শখটা সে নিজেও এখনো ঠিকমতো মেনে নিতে পারেনি। আচ্ছা, তাহলে ম্যাডাম, ভিকটিম মানে ম্যাডাম রিজুলা আপনার খুব ঘনিষ্ঠ বান্ধবী, আপনি ওনার এই মিসআপের খবরটা কখন পেলেন? শ্রীবাস কল করেছিল কাল রাতে। সামিরার আঙুলগুলো আপনা হতেই আবার ওর মুখে চলে এলো। কটার সময়? ঠিক সময়টা মনে নেই, তবে 12টার পর হবে। ওই সময় আমি একটু কফি খাই। কফি খাবার বেশ কিছুক্ষণ পরে ফোনটা এসেছিল। খবরটা পেয়ে আমি ক্যাব বুক করে হসপিটালে চলে আসি। আচ্ছা, সে আপনার কল লগ দেখলেই হবে। আচ্ছা ম্যাডাম, আপনার এই বান্ধবীর সাথে আপনার কতদিনের পরিচয়? আমরা হাই স্কুল থেকে 3 জন খুব ভালো বন্ধু। আসলে শ্রীবাস আর রিজুলা অনাথ। নর্থের একটা খ্রিস্টান হোমে ওরা 2 জন মানুষ। ক্লাস 7 থেকে আমিও ওখানেই হস্টেলে থেকে পড়াশোনা করেছি। বোর্ডিং স্কুল ছিল। মেয়েটার নখ খাওয়ার তীব্রতা বেড়েই চলেছে। সামনে বসে থাকা সন্দীপনের সামান্য বিরক্ত বোধ হল, তবে যতক্ষণ না স্যার কিছু বলছেন চুপ করে থাকাই শ্রেয়। ওসি সব্যসাচী চৌধুরী কিন্তু একই রকম নির্বিকারভাবে জিজ্ঞাসা করলেন, ও আই সি, নর্থের কোন স্কুল? DCGI মিশনারি হোম স্কুল অ্যান্ড চ্যারিটি ট্রাস্ট, জলপাইগুড়ি। আপনি হঠাৎ এখান থেকে অত দূরে বোর্ডিংয়ে পড়াশোনা করেছেন? না মানে স্কুলটা যে বিশেষ নামি দামি স্কুল সেটা তো মনে হয় না। প্রশ্নটা একটু ব্যক্তিগত হয়ে গেল না? ধরে নিন আপনার এই ব্যক্তিগত তথ্য আমাদের কেসের জন্য জরুরি। সত্যি বলতে এসব টুকরো তথ্য জানার জন্য পুলিশের বেশি সময় প্রয়োজন হয় না, তবে আপনাদের মুখ থেকে জানতে পারলে যেমন সময়টাও বাঁচে, তেমনই বিভিন্ন বিষয়ে আপনাদের নিজেদের বক্তব্যটাও জানা যায়। আমার বাবা মা দুজনেরই বিজনেসে প্রবলেম চলছিল। ওরা সেসব নিয়ে বিজি হয়ে গিয়েছিল। এখানে আমাকে টেক কেয়ার করার কেউ ছিল না। তাহলে বিজনেস একটু ঠিকঠাক রান করতেই আপনি নিশ্চয়ই কয়েক বছরের মধ্যেই আবার বোর্ডিং থেকে কলকাতায় ফিরে আসেন। সেক্ষেত্রে নো, অ্যাকচুয়ালি আমার বোর্ডস ওখান থেকেই ক্লিয়ার করেছি। আপনার বাবা মা আপনাকে নিয়ে চলে আসেননি? বাড়িতে বাবা মার কাছে ফিরতে ইচ্ছে করেনি? এভাবে বারবার স্কুল চেঞ্জ করা খুব হেক্টিক, তাই আমি নিজেই আর ফিরতে চাইনি। তাছাড়া আমার ওখানকার পরিবেশ পছন্দ হয়ে গিয়েছিল। ওখানে ভালো কিছু বন্ধু পেয়ে গিয়েছিলাম, সাথে অনেকটা স্বাধীনতা। টিচাররা স্নেহপ্রবণ,
ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, ফলে পড়াশোনাটা মোট মিলিয়ে কলকাতার থেকে বেশ ভালোই হতো। আর ছুটি ছাটায় মাঝে মাঝে বাড়িও আসতাম, তাই ওনারা আর জোর করেননি। আচ্ছা, আপনাদের ফার্দার পড়াশোনা? বোর্ডসের পর আমরা তিনজনেই কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাপ্লাই করি। শ্রীবাস আর আমি পেয়েও যাই। তবে রিজুলা খুব ভালো নম্বর নিয়ে মেডিকেল এন্ট্রান্স পাশ করেছিল। ও কলকাতাতেই আরজি করে চান্সও পেয়ে যায়। আপাতত আমাদের এখন সেকেন্ড ইয়ার চলছে। তার মানে আবার 3 বন্ধু একসাথে এই শহরে, তাই তো? এবার সব্যসাচী নিজের গলার ভাব এতটুকু না পাল্টে একই রকম ভাবে প্রশ্ন করলেন, আপনি কাল সন্ধে 7টা থেকে রাত 10টা পর্যন্ত কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম। ওসি সব্যসাচী চৌধুরী পাশে রাখা ইনফরমেশন শিট থেকে ঠিকানাটার উপর চোখ বুলিয়ে বললেন, সামিজ প্যালেস, বালিগঞ্জ। নাইস নেম। সাধারণত এইভাবে শখ করে বাড়ির একটা নাম রাখা এসব খুব কম মানুষই করে থাকেন। আপনার নামে, তাই না? নামটা কে রেখেছেন? আমি নিজেই। বাহ। তা আপনার বাড়িতে কে কে আছেন? আমি একাই। তবে কলকাতায় আসার পর থেকে রিজুলাও আমার সাথেই থাকতো। বাবা মা ভবানীপুরে আমাদের পুরনো বাংলো বাড়িটাতে এখনো থাকেন। অবশ্য আমি মাঝে মাঝে ওখানে যাই, ওনারাও কখনো আসেন। অ্যাকচুয়ালি আমি প্রাইভেসি এনজয় করি। বাবা, একটা বড় বাড়িতে এই বয়সী একজন মেয়ে একা থাকেন, সাহস রয়েছে মানতেই হচ্ছে। আমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। ইমপ্রেসিভ। তাও বাড়িতে গার্ড আছে নিশ্চয়ই? আই মিন দারোয়ান? না, প্রয়োজন হয় না। আমাদের এরিয়াটা মোটামুটি ভালো আর সেফ। আর এমনিতেও আমার বাড়িতে ভ্যালুয়েবল বিশেষ কিছুই থাকে না। বাইরে কোথাও গেলে এমনি তালা চাবি দিয়েই যাই। আর বাড়ির কাজ কে করে? আমি নিজেই করি। শুধু একজন কুক আছে, সকালে এসে রান্না আর টিফিন করে দিয়ে যায়। রাতের রান্না আমিই করি। আসলে বোর্ডিংয়ে থাকার জন্য অল্প বিস্তর অভ্যাস আছে। তার মানে এমন কেউ নেই যার থেকে আপনার অ্যালিবাই প্রুফ করা যাবে, তাই তো? শান্ত স্বরে বলা কথাগুলোর অভ্যন্তরীণ তীক্ষ্ণতা অনুভব করে সামিরা মারাত্মক রকম চমকে উঠল। হোয়াট? আমার এলিবাই মানে? আমি কেন? এমন সময় একজন 20 বছরের অত্যন্ত সুদর্শন যুবক প্রায় এলোমেলো হয়ে কোনো রকমে ছুটে এসে ওসির ডেস্কে একরকম হুমড়ি খেয়ে পড়ল। কে কে আমার রিড খুনি? এখনই নাম বলুন। ও জানে না ও কার গায়ে হাত তুলেছে। সব্যসাচী বিনা বাক্য ব্যয়ে এক দৃষ্টে এই যুবককে দেখতে লাগল। সেই যুবক ওসির ডেস্কের উপর ওভাবেই ঠেস দিয়ে দাঁড়িয়ে হম্বিতম্বি করে যাচ্ছে। সন্দীপন দেখল একজন কনস্টেবল হতভম্ব মুখ করে ঘরের দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সম্ভবত ছেলেটিকে আটকানোর চেষ্টা করেছিল, আটকাতে পারেনি। ও ইশারায় কনস্টেবলকে চলে যেতে বলল। ব্যাপারটা ওরাই সামলে নিতে পারবে। এমন সময় সামনে যুবকটি বলে উঠল, কি হলো কি? এক কথা কবার জিজ্ঞাসা করতে হবে? আপনি জানেন না আমি কে? সব্যসাচী একবার শুধু মুখ ঘুরিয়ে সন্দীপনের দিকে তাকালো। ও জানে বাকিটা ওর জুনিয়র সামলে নিতে পারবে। আমরাও সেটাই জানতে চাই আপাতত, যে আপনি কে। সামিরা যে এই কথোপকথনের মধ্যে পড়ে প্রচণ্ড অস্বস্তি বোধ করছে সেটা সব্যসাচীর চোখ এড়াল না। ঘটনাটা বুঝতে পেরে সে এবার সামনের তরুণটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সামিরার দিকে ফিরে বলল, আপনি এখন আসতে পারেন। আপাতত শহরের বাইরে যাবেন না। পরে প্রয়োজন হলে আপনাকে ডেকে নেওয়া হবে। আর রাতের দিকটা আপনিও একটু সাবধানে চলাফেরা করবেন। খুনির মোডাস অপারেন্ডি এখনো ক্লিয়ার নেই, তাই আপনাদেরও সতর্ক থাকার প্রয়োজন আছে। আড়ষ্টভাবে সামিরার উঠে চলে যাওয়ার দিকে সব্যসাচী তাকিয়ে রইল। প্রথম থেকেই মেয়েটাকে দেখে তার মনে হয়েছে সে যেন কিছু লুকোচ্ছে। এমনকি সামনের তরুণটির আগমনের পর মেয়েটার অভিব্যক্তি মোটেও স্বাভাবিক মনে হয়নি ওর। মেয়েটা কি ছেলেটাকে চেনে? কিন্তু তাহলে ছেলেটা ওর দিকে তাকালেও একবারও ঠিক করে নজর করল না কেন? এর মধ্যেই সন্দীপনের গলার স্বরে
সব্যসাচী এবার সামনের দিকে মন দিল। কি হলো, আপনার পরিচয়টা দিন। আপনারা আমাকে কি ভেবেছেন? হ্যাঁ, আমি মজার পাত্র? আমি আমি ডিআইজি অনিমেষ বিশ্বাসের ছেলে। আমি এর আগে অনেক এমএলএ বা লোকাল সেলিব্রিটির বখাটে ছেলেপুলে সামলানোর অভিজ্ঞতা সন্দীপনের আছে বটে, কিন্তু একজন স্বনামধন্য ডিআইজির নাম শুনে ছেলেটির সামনে ও একটু ভালো রকম থতমত খেয়ে গেল। এই 2 বছরের চাকরি জীবনে এরকম অভিজ্ঞতা ওর প্রথম। বাপের জন্মেও শোনেনি একজন অফিসারের ছেলে এমন অসভ্য হয়। সন্দীপনের এরকম অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সব্যসাচী রাশ ধরল। আপনার ব্যবহারের নমুনা আর শিক্ষার বহর দেখে আপনার মা বাবা সম্পর্কে জানার ইচ্ছা আমারও ছিল। তবে কি বলুন তো, বাবা মায়ের অন্নে প্রতিপালিত পরজীবী ছেলে মেয়েদের নিজস্ব পরিচয় না থাকলেও একটা নাম তো থাকেই। আমরা সাধারণ পুলিশ অফিসার তো সব জায়গায় নামটাই ব্যবহার করি। আপনি কার ছেলে সেটা তো আর পরিচয় হিসেবে অফিসিয়ালিটি গ্র্যান্টেড না। আমার নাম আকাশ বিশ্বাস। আমি দাঁড়ান তো মিস্টার আকাশ, আপনার কিছু বলার থাকলে বাইরে গিয়ে বসুন। বাইরে একজন মানুষ বহুক্ষণ অপেক্ষা করছে, তার সাথে কথা বলে নিয়ে আপনাকে ডেকে নেওয়া হবে। আর যদি কমপ্লেন লেখাতে হয় তাহলে বসতে আমি আসিনি। আপনি শুধু একবার বলুন যে ওয়েট 1 মিনিট। আচ্ছা, আপনি কি করেন? মানে পড়াশোনা বা অন্য কিছু? আমি আরজি কর মেডিকেল কলেজের স্টুডেন্ট, 3rd ইয়ার। সেটা আপনি অর্জন করেছেন নাকি বাবার টাকায় কেনা? হাউ ডেয়ার ইউ! উত্তেজিত আকাশ ফুঁসে সামনের দিকে তেড়ে আসে। সামলে আকাশ, আমি কিন্তু একজন অন ডিউটি অফিসার আর তুমি একজন স্টুডেন্ট। আই হোপ যথেষ্ট শিক্ষিত। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সব কাজের একটা প্রসিডিওর থাকে। দেখো, তুমি যেই হো, আই ডোন্ট কেয়ার। আমি চাইলেই তোমায় অনেকক্ষণ বসিয়ে রেখে হ্যারাস করতেই পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ পাবলিক ডিমান্ড শোনা আমার কর্তব্যের মধ্যে পড়ে। যদিও ভদ্রতা রক্ষা করা তোমার উচিত ছিল, কিন্তু তাও আমি ধরে নিলাম তুমি কোনো কারণে এমনটা করে ফেলেছ। কিন্তু বাইরে একটা মানুষ অনেকক্ষণ বসে আছে, তার কাজটা আগে মিটিয়ে নেওয়া আমার কর্তব্য। যাও, বাইরে গিয়ে বসো, আমি ঠিক সময় তোমাকে ডেকে নেব। কথার মাঝখানে আকাশের মাথা হেঁট হয়ে গিয়েছিল। সে ওভাবেই আস্তে আস্তে বেরিয়ে গেল। সব্যসাচীর মুখে আলতো হাসি ফুটল। সন্দীপন অবাক বিস্ময়ে বড় বড় চোখ করে ওর স্যারের দিকে তাকাতেই ও সামান্য হাসি মুখে একদম স্বাভাবিক স্বরে বলল, সন্দীপন, একবার শ্রীবাস ছেলেটাকে ডেকে পাঠাও। অনেকটা সময় বসে আছে, আর মনে হয় কাল রাত থেকে ওর পেটেও কিছু পড়েনি। আমাদের 3 জনের জন্য হালকা কিছু অর্ডার করে দাও। সন্দীপন তাড়াতাড়ি বের হয়ে গেল। সব্যসাচী ফাইলটা উল্টে পাল্টে দেখতে লাগল। শ্রীবাস দাস, কেয়ার অফ তন্ময় দাস। কেমন যেন চেনা চেনা লাগছে না? যদিও এখন এসব মনে করার সময় নেই, পরে দেখা যাবে। আপাতত ও ফোন করে ওর একজন ইনফর্মারকে কিছু জরুরি নির্দেশ দিয়ে ফোনটা রেখে দিল। থানার পিছনের গ্যারেজ থেকে অনেকগুলো সবুজ প্রিজন কার আর পুলিশি জিপের মধ্যে থেকে মারুতি সুইফট ডিজায়ার গাড়িটা বের করে সব্যসাচী গেটের সামনে দাঁড়ানো সন্দীপনকে তুলে নিল। বছর 28-এর চনমনে বুদ্ধিমান কর্মোদ্যোগী ছেলেটা এই কয়েক মাসে ওর ভাইয়ের জায়গাটা দখল করে নিয়েছে। আপাতত একটা জায়গা হয়ে ওরা দুজনেই এবার যে যার বাড়ি ফিরবে। ইতিমধ্যে সন্দীপনের ফোনে সন্ধ্যে থেকে 12-2 কল চলে এসেছে। গাড়িতে উঠে বসার পর তৃতীয়বারের জন্য ফোনটা বেজে উঠতেই সন্দীপন বিরক্তিতে মুখে একটা শব্দ করল। সেটা দেখে সব্যসাচী হেসে বলল, ভাই, এই যে ফোনগুলো করে আপন মানুষগুলো তোমার খোঁজ নিচ্ছে, এতে এরকম বিরক্ত হয়েও না। এই সৌভাগ্য সবার হয় না। তেমন হলে বুঝিয়ে বলো কাজের সময় ফোন না করতে, ওনারা ঠিক বুঝবেন। সন্দীপন তার 30 বছর বয়সের সিনিয়র কাম দাদাটির দিকে তাকালো। সে বেশ ভালোই জানে সুঠাম চেহারার এই বুদ্ধিদীপ্ত মানুষটির জন্য অপেক্ষা করার মতো বাড়িতে কেউ নেই। তাই হয়তো রোজ সময়ে বাড়ি ফেরার তাড়াও থাকে না এই মানুষটা। গত 4 বছরে একটাও আনসলভড কেস নেই তার। টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, তাদের ডিপার্টমেন্টের মোস্ট এলিজিবল ব্যাচেলর সব্যসাচী চৌধুরীর মনের এই দিকটা অনেকেরই অধরা রয়ে গেছে। সব্যসাচী বাইরে যত কঠিন হোক না কেন, ভেতরে মানুষটা অনেক বেশি নরম।
সে তাই সত্যি সৌভাগ্যবান, কারণ সে এরকম একজন দাদা পেয়েছে। গাড়িটা বেশ কিছুক্ষণ চলার পরেও সন্দীপন ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে দেখে সব্যসাচী মৃদু হেসে বলল, যা বলার বলে ফেলো। সন্দীপন ওর মনের হাজারো প্রশ্নগুলোকে আপাতত তালা মেরে রেখে ওর একটা পুরনো কৌতূহল নিবারণ করতে লাগলো। আচ্ছা সব্যসাচীদা, তুমি কি করে বুঝলে? একটু বুঝিয়ে শান্তভাবে কথা বললি যে আকাশ ছেলেটা সামলে যাবে। আসলে সেবারে ওই মিনিস্টারের ছেলেকে ডিট করবার সময় তোমার অন্য রূপ দেখেছিলাম কি না? তুই হয়তো খেয়াল করিসনি, ছেলেটা মুখে যত হম্বিতম্বি করছিল ততটা অ্যাগ্রেসিভনেস ওর চোখে মুখে ছিল না। যখন প্রথম ভেতরে জোর করে ঢুকে এসেছিল, রাগে ছুটে আসার বদলে কেমন এলোমেলোভাবে ডেস্কে হুমড়ি খেয়ে পড়ল। তখনই বুঝেছি ছেলেটা ভয়ানকভাবে মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে আছে। একটু রকচটা হলেও অসভ্য বলে মনে হয়নি ওকে। কিন্তু এই রিজুলা মেয়েটা তো... এমন সময় সব্যসাচীর গাড়িটা হালকা শব্দ করে ব্রেক কষতেই সন্দীপন তাকিয়ে দেখল ওরা ওদের গন্তব্যে পৌঁছে গেছে। সন্ধ্যার ধিমে আলোয় আরেকবার অপস্থলটা খুব ভালো করে দেখতে চায় ওরা। বলা যায় না আজকের এই সন্ধেটাই হয়তোবা ওর সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। বুঝলে সন্দীপন, এই কলেজে এসে মোটামুটি বেশ কিছু নতুন জিনিস জানা গেল, যদিও খুনের মডাস অপারেন্ডি এখনও ঠিক বুঝতে পারছি না। পুরো ঘটনাটা খুবই জটিল। তৎকালীন টিকিট কেটেছি, কাল বিকেলে আমি জলপাইগুড়ি বেরিয়ে যাচ্ছি। এদিকটাই দুদিন তুমি সামলে নিও, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একবার রিজুলা স্কুল থেকে ঘুরে আসতে হবে। পুরনো সূত্র থেকে কিছু মিলতে পারে। তার থেকে অবশ্য আজকের মধ্যেই মেডিকেল কলেজ আর হোস্টেলেও একবার ঢু মারা দরকার। বলা যায় না, দেখা যাবে হয়তো নর্থ বেঙ্গল যাবার দরকারই পড়ল না। এমন সময় বিল্ডিং থেকে সামিরাকে বের হতে দেখতে পেয়ে সন্দীপন সেই দিকে তাকাতেই সামিরা নিজে থেকেই ওদের দুজনের দিকে এগিয়ে এলো। স্যার, আপনারা এখানে? আমার বন্ধুর খুনির কোনো খোঁজ পেলেন? চেষ্টা চলছে, আশা করি খুব শীঘ্রই তাকে পেয়ে যাব। বাড়ি চলে যাচ্ছ নাকি? ক্লাস শেষ? আসলে এই অবস্থায় আমাদের ঠিক মন বসছে না ক্লাসে, তাই আমার আর শ্রীবাসের প্রজেক্টগুলো জমা দিতেই এসেছিলাম। শ্রীবাস তো অসুস্থ হয়ে পড়েছে, ধাক্কাটা একেবারেই নিতে পারিনি ছেলেটা। এখনও মাঝে সাঝে দুপুর বা ভোর রাতের দিকে নাকি জ্বর আসছে। কোনো রকমই হস্টেলের বাইরে এসে প্রজেক্টের পেপারগুলো দিয়ে গেল। ওরা হাঁটতে হাঁটতে কলেজ গেট পেরিয়ে গেছে। এবার তাহলে সোজা বাড়ি ফিরবে তো, নাকি শ্রীবাসের সাথে দেখা করে যাবে? ও তো বয়েজ হোস্টেলে থাকে, বারবার দেখা করতে হলে ওকেই কষ্ট করে উঠে আসতে হবে, তাই আর যাব না। এখন এখান থেকে একটা জায়গা হয়ে সোজা বাড়ি যাব। সব্যসাচী ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কোথায়? এই কাছে একটা অনাথ আশ্রমে। এই 1 বছরে ওখানকার বাচ্চাগুলো আমার খুব আপন হয়ে গেছে। সপ্তাহে 3টে দিন আমি ওদের একটু গান শেখাই, আর পারলে অল্প স্বল্প কিছু কিনেও নিয়ে যাই। আমার সাথে মাঝে মাঝে শ্রীবাসও যায়। ওদের তো কেউ নেই, বড্ড একা ওরা। তাই কিছু করে যদি ওদের মুখে হাসি ফোটাতে পারি তাহলে মনে খুব শান্তি আসে। দুজনেই কথাটা শুনে প্রশংসার দৃষ্টিতে তাকালো। মেয়েটা যেমনই হোক মনের দিক থেকে সংবেদনশীল। এমন সময় সন্দীপন উচ্ছ্বসিত হয়ে বলল, বাহ, তুমি গান গাইতেও জানো? অল্প স্বল্প। মাঝে প্রথাগত শিক্ষাটা বন্ধ হয়ে গিয়েছিল, তবে আবার আগের বছর থেকে শুরু করেছি। এখন রবীন্দ্রসঙ্গীত 3rd ইয়ার চলছে। আচ্ছা সামিরা, শ্রীবাসের সাথে রিজুলার কি কোনো সম্পর্ক ছিল? হঠাৎ এই সবের মাঝে সব্যসাচী দুম করে প্রশ্ন করল। এমন সোজা সাপটা প্রশ্নের মুখে পড়ে সামিরা কিছুটা থমকে গেল। তারপর মৃদু স্বরে বলল, গত 3 বছর ধরে। পাশে দাঁড়ানো সন্দীপনের মুখটা হাঁ হয়ে যায়। সব্যসাচী আবারও প্রশ্ন করে, তুমি কি জানো গত কয়েক মাস ধরে মেডিকেল কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট আকাশ বিশ্বাসের সাথে রিজুলার একটা রিলেশন তৈরি হয়েছিল? সামিরা মাথা নিচু করে অস্ফুটে উত্তর দেয়, শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। কোথায় শুনেছিলে? রিজুলার কাছে?
আচ্ছা, ওকে কারোর সাথে কথা বলতে বা এরকম কিছু, নাকি ওর কোনো বন্ধুর সাথে? না, তবে রিজুলার নতুন কোনো বন্ধুর সাথেই আমার পরিচয় নেই। আমাকে কথাটা অর্ক বলেছিল। অর্ক কে? মেডিকেল কলেজের কেউ? আমার বেস্ট ফ্রেন্ড অর্কপ্রভ বসু, একজন অনলাইন প্ল্যাটফর্ম রাইটার। ও অনাথ, 12-এর পর আর পড়াশোনা করেনি। আসলে আমি ওকে একদিন রিজুলার শ্রীবাসের ছবি দেখিয়েছিলাম। ও বলেছিল এই মেয়েটিকে ও কোনো একটা রেস্টুরেন্টে অন্য একটা ছেলের সাথে কয়েকবার দেখেছে। ছেলেটাকে নাকি ও চেনে। আকাশ বিশ্বাস, ডিআইজি অনিমেষ বিশ্বাসের ছেলে। ওর ছোটবেলার কোনো এক সহপাঠী। ও সোশ্যাল মিডিয়া থেকে আমায় ছেলেটার ছবিও দেখিয়েছিল। তবে আমি প্রথমে এসব বিশ্বাস করিনি, ভেবেছিলাম ওর কোনো ভুল হচ্ছে। ওরা কলেজ গেট থেকে একটু দূরে রাস্তার একপাশে দাঁড়িয়ে কথাবার্তা বলছে। সামিরা একটু উৎকণ্ঠিত হয়ে ওদের দিকে চেয়ে বলল, শ্রীবাসের অবস্থা চোখে দেখা যাচ্ছে না স্যার। একে মেয়েটা চলে গেল, তারপর ওভাবে ওর হাতের মধ্যে থেকে ও একদমই বিষয়টা মেনে নিতে পারছে না। আমার মনে হয় ওকে ডক্টর দেখানো প্রয়োজন। ওকে কতবার বললাম আমার সাথে আমার বাড়ি যেতে, আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু কোনো কথাই শুনছে না ছেলেটা। আচ্ছা, তুমি শ্রীবাসকে তোমার বাড়ি যেতে না বলে তুমি তোমার ওই বন্ধু অর্ককে একবার বলে দেখতে পারো। কিন্তু আসলে ছেলেটা সংকোচের জায়গা থেকেই বললাম। আসলে স্যার, অর্ক তো ভাড়া বাড়িতে থাকে। আমি দেখে দিয়েছিলাম বাড়িটা, আর সব সময় ও বাড়িতে থাকেও না। গল্পের প্লটের খুঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাই আর। সব্যসাচী তার শান্ত গলায় বলল, ও আই সি। শ্রীবাস বয়েজ হোস্টেলই আছে না? চিন্তা করো না, আমি দেখছি। যতই হোক ও তো আমার ভাইয়েরই বয়সী। তেমন হলে আজ বিকেলে ওকে বরং আমার সাথেই আমার বাড়ি নিয়ে যাব। আর একজন সাইকোলজিস্টের নাম্বার দিয়ে দিচ্ছি তোমায়। আমার বাড়ি এসে ছেলেটাকে ওর চেম্বারে নিয়ে যাও। সব্যসাচী পকেট থেকে একটা কার্ড বের করে তার পিছনে পেন দিয়ে কিছু লিখে সামিরার দিকে বাড়িয়ে দিল। এই নাও আমার কার্ড, এতে আমার ঠিকানা দেওয়া আছে, আর ডক্টর সন্দীপার কন্ট্যাক্ট নাম্বারও আছে। সামিরা সব্যসাচীর হাতটা ধরে উজ্জ্বল মুখে বলল, থ্যাঙ্কস স্যার, আপনি যে কত বড় উপকার করলেন আমার। এই শহরে একা ছেলেটার কেউ নেই। আপনার বাড়িতে কদিন থাকলে আমি একটু নিশ্চিন্ত হই। এর মধ্যে কখন একটা গাড়ি যে রাস্তার একদম ধার ঘেঁষে প্রায় সামিরার ঘাড়ের ওপর উঠে এসেছে সেটাও খেয়ালই করেনি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সব্যসাচী ওকে নিজের দিকে টেনে নিল। সন্দীপন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, তোমার লাগেনি তো? না না স্যার, আমি ঠিক আছি। যদিও এখনো সব্যসাচী স্পষ্ট বুঝতে পারছে ওর দুই হাতের মধ্যে দাঁড়িয়ে মেয়েটা অল্প অল্প কাঁপছে। আসলে সাডেন শক পেলে এরকম একটু আধটু হয়েই থাকে। একটু ধাতস্থ হয়ে মেয়েটা সোজা হয়ে দাঁড়িয়ে কয়েকবার বড় করে শ্বাস নিল, তারপর বলল, কিন্তু এবার না বের হলে আমার আসলে খুব দেরি হয়ে যাবে। আমি বরং আজ আসি। সন্দীপন সামিরার ফোনটা নিয়ে ওর আঙুলটা টেনে ফিঙ্গার লকটা ওপেন করে দ্রুত হাতে নিজের নম্বরটা সেভ করে দিল। তারপর ওর হাতে ফোনটা ফিরিয়ে দিয়ে বলল, যত দেরি হোক না কেন বাড়ি ফিরে একবার ফোন করে জানিও। সামিরা মাথা নেড়ে দ্রুত পদে পা চালিয়ে দিল। সব্যসাচী আর সন্দীপনও ঝটপট গাড়িতে উঠে পড়ল। এখনো বেশ কয়েক জায়গায় যাওয়া বাকি। শ্রীবাসের সাথেও আরেকবার দেখা করা প্রয়োজন, তবে সেটা সবার শেষে। এসবের কোনো প্রয়োজন ছিল না দাদা ভাই। একে শরীরের এই হাল, তার মধ্যে এক কথা বলে মাথা খারাপ করে রেখেছিস তুই। তুই আমাদের সেই তন্ময় কাকার ছেলে, সেটা জেনেও আমি তোকে ওখানে ওভাবে ফেলে রাখবো ভাবলি কি করে? ছোটবেলার বকুনিগুলো ভুলে গেছিস নাকি? শ্রীবাস বিষণ্ণ হেসে বলল,
এই অবস্থায় তোমাকে খুঁজে পাবো আমি ভাবিনি। তবে আপাতত এসব কাউকে বলার দরকার নেই। আর শোন, যা হয়ে গেছে সেটা ভেবে কষ্ট পাস না। শুধু এইটুকু জেনে রাখ, রিজুলা মানে ওই মেয়েটা তোর জন্য ঠিক ছিল না। শ্রীবাস চমকে সব্যসাচীর দিকে তাকিয়ে থাকে। কথাটার ইঙ্গিত না বোঝার মতো বোকাও নয়, কিন্তু ওর মনে এখন যে প্রশ্নের ঝড় উঠেছে সেইগুলোর উত্তর দেবার মানুষটাই তো অনেক দূরে চলে গেছে। সব্যসাচী ছেলেটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। কিছু কিছু পরিস্থিতির মোকাবিলা নিজেকেই করতে হয়। এমন সময় ওর ফোন বেজে ওঠে। হ্যাঁ বল। বলছি, শ্রীবাস কি তোমার সাথে আছে গো? সমীরা ওকে ফোনে পাচ্ছে না, তাই আমাকে ফোন করেছিল। মেয়েটা খুব চিন্তা করছে। সব্যসাচী ভীষণ বিরক্ত হলো। ও তো সমীরাকে নিজের কার্ডটা দিয়েছে, তো ওকে ফোন করলেই হয় সরাসরি। ফিরে অবধি একটা খবর পর্যন্ত দেয়নি। আচ্ছা, সন্দীপন ফোন করতে বলেছিল বলে শুধু ওকেই ফোন করতে হবে? আচ্ছা, ইরেসপন্সিবল মেয়ে তো। বিরক্ত স্বরে বলল, আচ্ছা আচ্ছা, তোকে আর কিছু বলতে হবে না। আমি শ্রীবাসকে বলছি ওকে ফোন করে নিতে। শ্রীবাস দাস, ম্যাম আপনাদের ডাকছেন, আসুন। সমীরা শ্রীবাসকে নিয়ে উঠে আসে। আসলে সব্যসাচী আজকে শ্রীবাসের জন্য সাইকিয়াট্রিস্ট সন্দীপ্তা রাওয়ের স্পেশাল অ্যাপো নিয়ে রেখেছিল। যেহেতু ও এখন নর্থ বেঙ্গলে, তাই সমীরাই শ্রীবাসকে নিয়ে এসেছে। কিন্তু ভেতরে ঢুকতেই ওরা দুজনেই অবাক হয়ে যায়। স্যার আপনি? সোহিনী, তুমি? আমরা আসলে এই ম্যাডাম আমার পার্সোনাল সাইকিয়াট্রিস্ট তো, তাই ওনার থেকে লাঞ্চ ব্রেকে এনার্জি নিতে এসেছিলাম। আর সোহিনী হলো আমার ওয়ান অ্যান্ড অনলি সালি সাহেবা। কিন্তু তোমরা ওকে চিনলে কি করে? সমীরা আর শ্রীবাস হেসে ফেলল। আসলে স্যার, আগের দিন যে অনাথ আশ্রমের কথা বলেছিলাম সেখানে সোহিনীও যায়। ওখান থেকেই পরিচয়। আমার খুব ভালো বন্ধু। তাই নাকি? এটা তো জানা ছিল না সালি সাহেবা। আর তোমরা দুজন কি সেই থেকে স্যার স্যার লাগিয়ে রেখেছো? হ্যাঁ, এত মিষ্টি দুটো ছেলে মেয়ে, তোমরা বরং আমাকে দাদা বলে ডাকবে, আমার ভালো লাগবে, বুঝলে? সমীরার মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে বাচ্চা মেয়ের মতো মাথা দুলিয়ে বলল, আচ্ছা, কিন্তু তোমরা এখানে? ম্যাডামের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তুমি তো সবই জানো। ওই ঘটনার পর থেকে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। সন্দীপন দাস স্যার স্পেশালি একবার ম্যাডামের কাছ থেকে আমাদের চেক আপ করিয়ে নিতে বলেছেন। বাহ, আমার হাবিকে দাদা আর আমি ম্যাডাম। ঠিক আছে, আমরা তাহলে যাই। তোমরা সন্দীপদার সাথে কথা বলো। চলো সালি সাহেবা। সোহিনী একবার শ্রীবাসের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। এই কদিনে কি অবস্থায় না হয়েছে ওর ভালোবাসার মানুষটার। কিন্তু আপাতত ওর কিছুই করার নেই। অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া। ও তাই দুজনকে হাসি মুখে বিদায় জানিয়ে একবার সমীরাকে জড়িয়ে ধরেই সন্দীপনের পিছন পিছন বেরিয়ে গেল। বসো তাহলে। শ্রীবাস, কি বলছো তুমি? আর ইউ সিরিয়াস দীপ্তা? ওরা আপাতত তিনজন সন্দীপনের বাড়িতে বসে আছে, চেষ্টা করছে কেসটার জট খোলার। 90% শিওর এসব সিমটম যাদের ক্ষেত্রে দেখা যায় তারা সাধারণত ছোট থেকেই ভীষণ একা হয়। যাদের পরিবার থাকে না, যারা ভীষণ রকম নিঃসঙ্গ হয়, সেই সব শিশুদের ক্ষেত্রে নানা রকম মানসিক সমস্যাই হতে পারে। তারপর ধরো সামাজিক নানা রকমের ইস্যু এখানে কাজ করে। যেমনটা আগেই বললাম, এখানে বিষয়টা প্রাথমিকভাবে জেন্ডার এক্সপ্যান্সিভনেস এবং সেই সংক্রান্ত মানসিক সমস্যার, যেটা একটু বেশি ডিফিকাল্ট ও অ্যাগ্রেসিভ স্টেজে চলে গেছে। আসলে ওর ক্ষেত্রে ওর রাগটাই একটা নতুন রূপ ধরে কখনো কখনো বাইরে বেরিয়ে আসছে, তখনই ও এক্সপ্লোড করছে। এই সমস্যাটা খুবই বিরল, তবে একেবারে অস্বাভাবিক কিছু নয়। কিন্তু চেষ্টা করলে এখনো চিকিৎসা করে ওকে সুস্থ করা সম্ভব। ওর শরীর কিন্তু ভেঙে পড়ছে ক্রমশ, বেশি দেরি না হয়ে যায়। ওরা নিজের ওপর,
নিজের রাগের ওপর কোনো নিয়ন্ত্রণই তখন থাকবে না। আমি এরকম কিছুই সন্দেহ করেছিলাম। রিজুলাকে স্ট্যাপ করার ধরনটা আমার বিশেষ ঠিক লাগেনি। বারবার ধারালো জিনিস দিয়ে খুব আক্রমণাত্মকভাবে হামলা করা হয়েছে। পুরো পেটের অংশটা ফালা ফালা হয়ে গিয়েছিল। কিন্তু খুনি কোনোভাবেই চলে যাওয়ার আগে এটা নিশ্চিত করে যায়নি যে রিজুলা মারা গেছে। তাই মেয়েটা কোনো রকমের রক্ত দিয়ে টেনে টেনে এস শব্দটা লিখে যেতে পেরেছিল, যেটা অনেকেই জানে না। আসলে মেরে ফেলাটা উদ্দেশ্য ছিলই না, হঠাৎ রাগ হয়ে গেছে। তাই কোনো কারণে খুনি আসলে তার প্রচণ্ড রাগ দিয়ে মেয়েটাকে ততক্ষণ আঘাত করেছিল যতক্ষণ না তার রাগ শান্ত হয়। আমার প্রথমেই মনে হয়েছিল এই নির্মমভাবে স্ট্যাম্প পড়া কোনো সুস্থ মানুষের লক্ষণ নয়। আর সেই জন্যই ডক্টর তোমাকে যেমনটা বলেছে, হসপিটালের শেষ মুহূর্তে মেয়েটা ওভাবে প্রচণ্ড ভয় পেয়েছিল। কিন্তু দাদা, তুমি পারবে ওকে নিজের হাতে? যতই হোক আমাকে পারতেই হবে। শোন, আমি শ্রীবাসকে ফোন করে জানাচ্ছি আমি আর তুই শহরের বাইরে যাচ্ছি। ও যেন সামিনাকে নিয়ে আজকের দিনটা ওর ফ্ল্যাটে এসে থাকে। আর সন্দীপদা, তুই আজ রাতে কোনো একটা বাহানা দিয়ে বাড়িতে ফিরিস না। তেমন হলে চেম্বার থেকে আমার বাড়িতে চলে যাবি। আর কি প্রয়োজন ছিল ওদের রাত্রে সন্দীপদার ফ্ল্যাটে থাকবার? কাল থেকে সন্দীপদার দিও নেই। যদিও সোহিনী আছে, কিন্তু তিনি তো কাল থেকেই মিস ইন্ডিয়ার মতো বিহেভ করছেন। আর শ্রীবাসটাই বা আমার সামনে সকাল সকাল মেরে সুপের বাটিটা বসিয়ে দিয়ে কোথায় মরে গেল। ধুর, ভাল লাগে না। এমন সময় দরজা দিয়ে শ্রীবাস ঢুকে এলো। ওর মুখটা গম্ভীর। কি হলো? এখনো খাবারটা শেষ করিসনি কেন? খেতে ইচ্ছে করছে না আর। আগে খাবারটা শেষ কর, তারপর কথা আছে। শ্রীবাসের গলাটা কেমন একটা শোনাচ্ছে। কে জানে, হয়তো গত কয়েকদিনের জ্বর ওকে কাহিল করে দিয়েছে। সামিরা নিজেও তো সেই ঘটনার পর থেকে বেশ দুর্বল হয়ে গেছে শারীরিকভাবে। না খেতে পারছে, না ঘুমাতে। ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন রাতে ওদের দুজনকেই তাড়া করে বেড়াচ্ছে। সামিরা আর দ্বিরুক্তি না করে সুপের বাটিতে চামচ ডোবায়। তারপর বাটি খালি করে পাশের বেড সাইড টেবিলে রাখে। কিছু বলবি বলছিলি? তুই জানিস যে কে রিজুলাকে মেরেছে? শ্রীবাস? হ্যাঁ, আমি কি করে? আমি জানি তুই জানিস। কাল ঘুমের ঘোরে স্বপ্ন দেখে ভয়ে চিৎকার করেছিলিস। তখনই আমি এ ঘরে এসেছি আর সবটা শুনেওছি। কিভাবে জানলি? আমি বল, কি করে জানতে পারলি? শ্রীবাসের চিৎকারে সামিরা কেঁপে ওঠে। খুনটা হবার শেষ মুহূর্তে আমি ওকে ওখান থেকে চলে যেতে দেখেছিলাম। আমি তারপর পাশের একটা দোকান থেকে পুলিশকে জানাই। পুলিশ রিজুর ফোন থেকে লাস্ট কলার মানে তোকে ফোন করে। আর তুই আমাকে। পুলিশকে জানাসনি কেন? তুই জানিস আমি বলতে পারবো না। বন্ধুত্ব আমার কাছে অনেক বেশি দামি। রিজু তো তোর বন্ধু ছিল। এখন তো নেই, তাই না? যে নেই তার জন্য যে আছে তাকেও হারিয়ে ফেলবো। তুই জানিস আমি তোর সঙ্গে কি করতে পারি? তুই যা ইচ্ছে কর আমার সাথে, কিন্তু আমি বেঁচে থাকতে আমার বন্ধুকে এভাবে হারাতে পারবো না। সামিরার চোখে জল। শ্রীবাস একবার সেদিকে তাকিয়ে চোখ বন্ধ করে সোজা দরজা দিয়ে বেরিয়ে যায়। দরজার এক পাশ থেকে সোহিনী সবটাই লক্ষ্য করে। তারপর ও আস্তে আস্তে সরে যায়। একটা অন্ধকার গলি, নিস্তব্ধ, নিঝুম। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেদ করে পাশের কোনো একটা গলিতে একটা কুকুর ডেকে উঠল। আপাদ মস্তক, কালো শার্ট, জিন্স, হুডিতে সজ্জিত, ছায়া ছায়া অবয়বটার হাতটা দেখে সামনে দাঁড়িয়ে থাকা 19-20 বছরের ছেলেটা চমকে উঠল।
একটা ল্যাম্প পোস্ট আর কারেন্টের পিলারের পাশে সাজানো বস্তুগুলোর পিছনে সব্যসাচী চৌধুরী রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। ওর সাথে আছে সন্দীপন। কিছুটা দূরে একটা গাড়িতে ফোর্সও আনা হয়েছে। রাস্তার আলোটা কাটা, ফলে অন্ধকারের ছেলেটাকে ঠিক চেনা যাচ্ছে না। হুডি পরে থাকায় ছেলেটার সামনের মানুষটার মুখটাও দেখা যাচ্ছে না, যদিও ওরা দুজনেই জানে এই মানুষ দুটো কারা। এটা কি দেখ, তুই এখানে ডেকেছিস, আমি এসেছি, ব্যাস। এসব কি? পুলিশকে বলে দেবে ওই শয়তান মেয়েটাকে কে মেরেছে সেটা জানিয়ে দেবে। কি হয়েছে তোর? এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন? আমি পুলিশকে কিচ্ছু বলবো না। চল চল বাড়ি চল, আমি পৌঁছে দিচ্ছি। তুমি তুমি আমার বলি থানায় নিয়ে যাবে, তাই না? হ্যাঁ না, মোটেও না। তুমি তো কাল ঘুমের ঘরে সামিনার থেকে শুনে নিয়েছো আমি মেরেছি ওকে। এবার তুমি পুলিশে যাবে, তাই না? আমার কথা শোন শোন, আমি পুলিশে যাব না, কিন্তু তুই কেন এরকম করছিস? আমার সামিনা পেয়েছো? তোমার বোকা ভোলা ভালো বন্ধু পেয়েছো আমায়। যা বোঝাবে বুঝে যাবো, তাই না? এসব বলছিস তুই? তুই চুপ, একদম চুপ। আমি মোটেও বোকা না। কি হয়েছে? ওই মেয়েটাকে মেরে ফেলেছি তো? বলো কি হয়েছে? ওই মেয়েটা তোমায় ঠকিয়ে অন্য ছেলের সাথে প্রেম করছিল, আর আমি যখন ওর সাথে কথা বলতে গেলাম আমায় হুমকি দিল ও সামিরাকে মেরে ফেলবে, তোমাকেও মেরে দেবে। আমি কি করে সেটা হতে দিতাম বলো? সামিরা তো আমার বন্ধু, তুমি কখনো বোঝোইনি। সামিরা তোমায় কত ভালোবাসতো, শুধু তুমি কষ্ট পাবে বলে ওই মেয়েটার কাছে অনুরোধ করেছিল যাতে ও তোমার কাছে ফিরে আসে। কিন্তু আমার আবার ওরকম ত্যাগ, ওরকম নেকো নেকো ভালোবাসা আসে না। চিৎকার করতে করতে সামনের মানুষটা সজোরে ছোড়াটা শ্রীবাসের পেটের দিকে তাক করতেই পিছন থেকে একজন ওর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। ওর হাত থেকে ছোড়াটা কেড়ে নিল। দুটো শক্ত হাতের মধ্যে পড়ে মানুষটা ছটফট করতে করতে চিৎকার করতে লাগলো। তারপর একসময় ওখানেই অজ্ঞান হয়ে গেল। স্যার, সামিরা ওর কি হয়েছে স্যার? ও ও ও রিজুকে এভাবে মেরেছে? এভাবে আমার দিকে ছুরি নিয়ে তেড়ে এসেছিল? আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না। শ্রীবাসের চোখে হতাশা আর উৎকণ্ঠা মাখামাখি হয়ে আছে। আজ খুনিকে ধরা হবে এটা জানলেও এমন কিছু যে হবে সে আশা করেনি। সব্যসাচী সামিরাকে কোল থেকে নামিয়ে জিপে বসিয়ে দিয়ে বলল, সন্দীপন, ওকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যা। ওখানে সন্দীপটা আছে, ও বাকিটা দেখে নেবে। আজকের রেকর্ডিংটা প্রুফ হিসেবে সাবমিট করে দিস। আমার শরীরটা আজ ঠিক ভালো লাগছে না, আমি একটু বাড়ি যাচ্ছি। তুই ওদিকটা একটু সামলে নিস। আর শ্রীবাস, তুই আজ সন্দীপনের বাড়ি ফিরে যা। সোহিনী ওখানেই আছে, ও তোকে সবটা বলবে। আর একটাও কথা না বলে হন হন করে সব্যসাচী বেরিয়ে গেল। কি বলছো কি? এটাই সত্যি। সামিরা একটা মানসিক সমস্যায় ভুগছে। একে বলা হয় জেন্ডার এক্সপেন্সিভনেস। অনেক কারণে এটা হতে পারে। সবার ক্ষেত্রে মানসিকভাবে এতটা জটিল পর্যায়েও চলে যায় না। আসলে ছোট থেকে নিউক্লিয়ার বিজনেস ফ্যামিলিতে বড় হবার কারণে ও প্রচণ্ড একাকিত্বে ভুগেছে, যার পরিণাম এটা। বোর্ডিংয়ে আসার পর ওর এই একাকিত্ব অনেকটাই কেটে যায়। ও নিজের জীবনে খুশি ফিরে পায়, যার প্রভাব ও রেজাল্টেও পড়েছিল। এমন সময় তুমি আর রিজুলা রিলেশনে গেলে সামিরা তোমাকে ভালোবেসেও চুপ ছিল, কারণ তুমি রিজুলার সাথে ভালো ছিলে। এভাবেই সব চলতে লাগলো।
কিন্তু ধীরে ধীরে দুঃখগুলো সামিরার মনে জমতে লাগলো। এরই মধ্যে এক সময় তোমাদের খুব ভালো বন্ধু হিসেবে পাশে পেলেও স্কুল শেষে কলকাতা চলে আসার পরও আবারও একা হয়ে পড়তে থাকি। তুমি হস্টেলে চলে আসো, পড়াশোনা আরও নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলে। তার মধ্যে রিজুলার সন্দেহের কারণে শেষ কয়েক বছর বেশি কথাবার্তা হতো না তোমাদের মধ্যে। আর এদিকে রিজুলা নিজেও পাল্টে যাচ্ছিল। আর এভাবেই ও নিজের মধ্যে আর একটা সত্তা তৈরি করে নেয়, যে হয়ে ওঠে ওর বেস্ট ফ্রেন্ড। মেয়ে হবার কারণে ও যে যে ব্যারিয়ারগুলো জীবনে ফেস করেছে সেটার প্রতি তীব্র আক্রোশ থেকেই ওর এই বেস্ট ফ্রেন্ডকে একজন ছেলে হিসাবে কল্পনা করে, যে একজন শখের রাইটার। ও অর্ককে নিজের মধ্যে ধীরে ধীরে নারিশ করে। ওর মনে হয় অর্ককে ও নিজের সব কথা শেয়ার করে। অর্ক ওর সব সমস্যায় সব সময় হেল্প করে, ওর পাশে থাকে। মানে যেমনটা অনেক সিনেমায় দেখায়, লাইক ভুল ভুলাইয়ার মঞ্জুলিকা। না, দুটো জিনিস কিছুটা ডিফারেন্ট। আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু কালকে দিভাই আমাকে ডিটেলে সবটা বুঝিয়ে বলল। ওখানে ব্যাপারটা ছিল ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। মানে একজন মানুষ একটা সময় তার নিজের অস্তিত্বকে ভুলে যায়, মনে করে সে অন্য একটা মানুষ। কিন্তু সামিরার ব্যাপারটা আলাদা। ও একই সময় নিজেকে আর অর্ককে একসাথে দুজনকে উপলব্ধি করতে পারে। ও নিজে অর্কর সাথে কথা বলতে পারে, অর্ককে খাইয়ে দিতে পারে, এমনকি ওকে স্পর্শও করতে পারে। ও মাই গড! সেই জন্য ও সেদিন বলেছিল যে ও অর্ককে খুন করে চলে যাবার সময় দেখেছে। একদমই তাই। অর্ক থাকলেই যে সামিরাকে তার সাথে থাকতে হবে এমনটা নয়, কিন্তু এরা একসাথে দুজনেই থাকতে পারে। মানে অন্তত সামিরার কল্পনায় সেটা পসিবল। কিন্তু ও রিজুলাকে খুন করলো কেন? আসলে ও রিজুলাকে রেস্টুরেন্টে আকাশের সাথে দেখেছিল, কিন্তু বিশ্বাস করতে পারেনি। তাই ওর ব্রেন এটা মনে করতে থাকে অর্ক ওদের দুজনকে একসাথে দেখেছে এবং ভুল বুঝেছে। ক্রমশ ব্যাপারটা ওর মাথায় জাঁকিয়ে বসতে থাকে, আর ও চলে যায় রিজুলার সাথে একা কথা বলতে। কিন্তু সম্ভবত রিজুলা ওকে আর তোমাকে মেরে ফেলার হুমকি দেয়। সেই মুহূর্তে সামিরা ফিরে গেলেও ওর তোমার প্রতি ভালোবাসা, ওর ভয়, ওর রিজুলার প্রতি রাগ সব মিলিয়ে অর্ক জেগে ওঠে। ও আবার ফিরে আসে আর সেলফ ডিফেন্সের জন্য ব্যাগে থাকা ছুরিটা দিয়েই রিজুলাকে অ্যাটাক করে বসে। তোমরা এত কিছু বুঝলে কি করে? সব্যসাচী স্যার এর জন্য প্রচুর পরিশ্রম করেছেন। উনি নর্থ বেঙ্গল গিয়েছিলেন তোমাদের বোর্ডিং স্কুলে। তাছাড়া সামিরার মা বাবার সাথেও দেখা করতে হয়েছে। তবে ওনার যে ব্যাপারটা সব থেকে ফিসে লেগেছিল, অর্ক ছেলেটাকে কোনোভাবেই ট্রেস করা যায়নি। কোথাও একটা লুপহোল আছে বোঝাই যাচ্ছিল। তারপর দিভাই তোমার ট্রিটমেন্টের সময় সামিরার মধ্যে কিছু অস্বাভাবিকতা, অস্থিরতা লক্ষ্য করে। স্যার ওটাকেই ধরে নিয়ে দিভাইকে কিছু কাজ করতে বলেছিল। এভাবেই আস্তে আস্তে সবাই শিওর হয় যে সামিরার নিশ্চয়ই কোনো সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে। শ্রীবাস একটা দীর্ঘশ্বাস ফেলে। আচ্ছা, মেয়েটা সুস্থ হয়ে যাবে তো? দিভাই ওর ট্রিটমেন্টের সব দায়িত্ব নিয়েছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। কাল সামিরার কেসটা কোর্টে উঠবে। সব্যসাচীর প্রতিক্রিয়া দেখে সন্দীপন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, দীপ্তা আমায় বলছিল সামিরার পাশে যদি এ সময় শ্রীবাস থাকে, মেয়েটা তো ওকে। আমি জানি শ্রীবাসকে আমি আজকে বাড়িতে ডেকেছি। কথাটা বলতে বলতে শ্রীবাস ঘরে ঢুকল। আয় বস, একটা কথা বলতেই তোকে ডাকলাম। বলো না। সন্দীপটা বলছিল সামিরা তো তোকে খুব ভালোবাসে,
যদি তুই ওর পাশে থাকিস সেই সময়। বলছি, আমার কিছু বলার আছে এই ব্যাপারে। দেখো, আমি সামিরাকে শুধু বন্ধু হিসেবেই দেখি না, আমি ওকে মনে মনে নিজের বোনও মানি। তাই ওকে আমি এই জায়গাটা দিতে পারতাম না কখনোই। তাই আমার মনে হয় ওর মনে কোনোভাবে আশা জাগিয়ে পরে তা ভেঙে দেওয়া সবচেয়ে খারাপ হবে। আমি বন্ধু হিসেবে ওর সব সময় পাশে আছি, কিন্তু মানে তুই একবার সময় নিয়ে ভেবে দেখতে। আমি মানে আমার মনে হয় আমি একজনকে আমি আর সোহিনী একে অপরকে ভালোবাসি। ওরা দুজনে একবার চমকে শ্রীবাসের দিকে তাকায়। তারপর সব্যসাচী উঠে বাইরে চলে যায়। একটু পরে সন্দীপন বের হয়ে দেখে সব্যসাচী বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। দাদা, একবার চেষ্টা করে দেখতে পারো তো। আমি জানি হসপিটাল থেকে তুমি সামিরাকে পছন্দ করতে শুরু করেছিলে। মেয়েটা সত্যিই একা। যদি একজন কাছের মানুষ পায় নিজের জন্য, তাহলে সেরে উঠতে বেশি সময় নেবে না। ওর মনটা তো আর খারাপ না। কিন্তু ও তো আমাকে সেভাবে কোনোদিন দেখেনি, আর আমাদের এজ ডিফারেন্সটাও। সামিরা যাকে ওই চোখে দেখেছিল সে কখনো সামিরার হবে না। আর বাকিটা না হয় ওকেই বুঝে নিতে দাও। একবার হাতটা বাড়িয়েই দেখো সে এসে ধরে কিনা। সব্যসাচী সন্দীপনকে জড়িয়ে ধরল। জীবনকে একবার শেষ সুযোগ দেওয়া খুব বেশি অন্যায় হবে কি? শুনছিলেন লেখিকা সাঁচির গল্প দ্বৈত। গল্পে সামিরা ও সোহিনীর চরিত্রে সিস্টার পার্কার, সন্দীপ্তা রাওয়ের চরিত্রে অর্কিতা, শ্রীবাসের চরিত্রে অর্পণ, সব্যসাচীর চরিত্রে তাপস, সন্দীপনের চরিত্রে রাজদীপ, আকাশের চরিত্রে শুভজিৎ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে জনক ডাক্তার ও সন্দীপ্তা রাওয়ের হেল্পারের চরিত্রে আমি ভৌতিক বাঙালি। গল্পের নাট্যরূপ প্রদান, চরিত্র নির্মাণ, শব্দগ্রহণ, শব্দ সংযোজন, আবহ নির্মাণ, প্রচ্ছদ নির্মাণ এবং সমগ্র পরিকল্পনায় ও পরিচালনায় টিম ভৌতিক বাঙালি। সামনের শনিবার আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে হাজির হব আমরা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভৌতিক বাঙালি শুনতে থাকুন।